তাহলে আজকে আমাদের পড়াশোনা শুরু হোক। আহ আমাদের প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমাদের কতগুলো প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলোর উত্তর একটু দেব। তারপরে আমরা আহ পরবর্তী জায়গাতে যাব। তো কৃষ্ণনারায়ণ বাবু প্রশ্ন করেছেন, কি কম্বিনেশনে গায়ে রোম দেখা যায়? তো প্রথমত হচ্ছে গিয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিছু কিছু মানুষের বংশগত ভাবেই গায়ে প্রচুর লোম দেখতে পাওয়া যায়। কিছু কিছু এলাকার মানুষদের ক্ষেত্রে প্রচুর লোম দেখতে পাওয়া যায়। যেমন মঙ্গোলিয়ান যারা রয়েছে, বা যারা হচ্ছে গিয়ে কোরিয়ান যারা রয়েছে, ওদের চুল স্ট্রেট, ওদের চুল বড়। আমাদের যারা সাধারণ বাঙালি রয়েছে, আমাদের চুল কিছুটা কার্ভ কিছুটা কার্ল রয়েছে। আবার যারা হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান রয়েছেন, মানে যাদেরকে আমরা ব্ল্যাক বলে থাকি, তাদের চুল ভীষণ কোকড়া টাইপের, এবং মানে চুলগুলো ছোট ছোট, খুব টাইট টাইপের চুল। ওনাদের চুল হচ্ছে গিয়ে গ্রোথ খুব কম হয়। তো এগুলো এগুলো হচ্ছে গিয়ে আহ লোকালিটির উপরে ডিপেন্ড করে যে কিরকম রয়েছে। এবার হচ্ছে গিয়ে এই লোকালিটি, স্থান কাল পাত্রটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, একজন মানুষ হঠাৎ করে, বা একটা লোকেরই দুটো সন্তান, তার মধ্যে একটার গায়ে প্রচুর রোম, আর একটা হচ্ছে গিয়ে মোটামুটি রোমহীন প্রকৃতির। স্পেশালি কিছু কিছু রাশির মানুষদের শরীরে রোম কম দেখতে পাওয়া যায়। এদের মধ্যে রয়েছেন মিথুন, এদের মধ্যে রয়েছেন কন্যা, আহ এদের মধ্যে বৃশ্চিককেও আমরা রাখতে পারি, আর হচ্ছে মীন। এদের সাধারণত রোমের পরিমাণ কম দেখতে পাওয়া যায়। শনির দৃষ্টি যদি কুণ্ডলীর উপরে পড়ে, লগ্নের উপরে কিংবা হচ্ছে গিয়ে কোনো একটা বিশেষ অঙ্গের উপরে, তাহলে সেই অঙ্গে রোম বৃদ্ধির দেখতে পাওয়া যায়। মূলত অতিরিক্ত রোমশ একটা ব্যাপার, সেটা শনি করে। আর রোম কমিয়ে দেয় সেটা হচ্ছে বৃহস্পতি, রবি, মঙ্গল। রাহুও কিন্তু রোম বৃদ্ধির কাজ করে। কিছু কিছু মানুষ দেখবেন যে প্রচুর বড় বড় দাড়ি রেখেছে। তো এই যে বড় বড় দাড়ি রাখার টেন্ডেন্সি, এটা শনিও করায়, এটা রাহুও করায়। শনির থেকেও আমরা এই রোমশ একটা ব্যাপার দেখতে পাবো, এবং রাহুর থেকেও সেম বিষয়টাকে আমরা দেখতে পাবো। যদি লগ্নের উপর রাহুর দৃষ্টি থাকে, যদি দ্বিতীয় ভাবে রাহুর প্রভাব থাকে, সেই ক্ষেত্রে রোগের মাত্রা বাড়বে। তাহলে এই জায়গাটা দেখতে হবে, দেখে আপনাকে প্রেডিক্ট করবার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে কি ধরনের যোগ থাকলে গলায় উঁচু মাংসপিণ্ড দেখতে পাওয়া যায়? তাহলে এই যে উঁচু মাংসপিণ্ড, এটা এই থাইরয়েডের গ্ল্যান্ডের ডিস্টারবেন্স হলে পরে একটা রোগ হয়, তার নাম হচ্ছে গলগণ্ড রোগ। সেই ক্ষেত্রে গলাটা ফুলে যায়। এছাড়া গলায় টিউমার হতে পারে। দুটোকেই ব্যাখ্যা করি। থাইরয়েড যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্সের একটা ব্যাপার থেকে যায়। যদি হরমোনাল ইমব্যালেন্স হয়, সেই ক্ষেত্রে শুক্র পীড়িত হবে। এবং শুক্র পীড়িত হওয়ার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাব বা দ্বিতীয় তৃতীয় ভাবের সন্ধিস্থল, সেইখানে হচ্ছে রাহুর দৃষ্টি দেখতে পাওয়া যাবে। মঙ্গলকে অবশ্যই অবশ্যই পীড়িত হতে হবে। সেই ক্ষেত্রে গলায় এই ধরনের মাংসপিণ্ড আমরা দেখতে পাবো। আর শুক্র যদি পীড়িত না হয়, সেই ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স কিন্তু তৈরি হবে না। বিবাহের দিন ঠিক করা হয় যোগের উপর। সাধারণত সুক্ত হিবুক যোগে বিয়ে হয়, আর কিছু স্পেসিফিক লগ্নে বিয়ে হয়। পঞ্জিকা দেখে বিয়ের ডেট ঠিক করা হয়। এবার যদি কেউ কোনো কম্বিনেশন, স্পেসিফিক কম্বিনেশনের আহ দেখতে চান, স্পেসিফিক কম্বিনেশনের ক্ষেত্রে কেউ দেখতে চান যে আহ এক্স এর সাথে ওয়াই এর বিয়ে কোন দিন হলে বেটার হবে, সেই সমস্ত ক্ষেত্রে দুজনের সপ্তম ভাবকে স্পেসিফাই করছে এমন কোন দশা, সপ্তম ভাবকে ইন্ডিকেট করছে এমন কোন ট্রানজিশনাল মুভমেন্ট, এই সমস্ত দেখে বিয়ের দিন ঠিক করা যেতে পারে। আর স্বামী স্ত্রীর লগ্ন বা জন্ম রাশি, এগুলোর মধ্যে ত্রিকোণ সম্পর্ক, কেন্দ্র সম্পর্ক, এগুলো বেটার রেজাল্ট দেয়। সেটা দেখে আপনারা দিন ঠিক করতে পারেন। কিন্তু পঞ্জিকায় যে দিন ঠিক করা হয়, সেগুলো স্পেসিফিক কিছু ডেট আছে। সেই ডেটে হচ্ছে গিয়ে ওই বিবাহের দিনগুলো, স্পেসিফিক ডেটগুলো ঠিক করা যায়। এবার ওই স্পেসিফিক দিনগুলোতে আমরা পঞ্জিকা অনুযায়ী কয়েকটা বিশেষ যোগে, কয়েকটা বিশেষ লগ্নে বিয়ে করা যেতে পারে।
বাঙালিদের ক্ষেত্রে বা বাংলা পঞ্জিকার ক্ষেত্রে সুতো হিবুক যোগ, এই যোগেই জেনারেলি বিয়ে হয়। আচ্ছা, এবারের প্রশ্নটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 22শে জানুয়ারি দুপুর 12টা 30 মিনিটে শ্রী শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই সময়টা কেন এত গুরুত্বপূর্ণ? তাহলে এটার জন্য আমাদের একটু স্ক্রিনটাকে শেয়ার করতে হবে। এই প্রশ্নটা এখন একদম মানে খুব ভালো প্রশ্ন, মানে এটা এখন আর কি বেশ লাইক হট টপিকের মতন বেশ একটা প্রশ্ন এটা। তাহলে টাইমটা হচ্ছে দুপুর 12টা 30। তাহলে এই কুণ্ডলীটা আমাদেরকে সবার আগে বার করতে হবে। ও, এইটুকুতে হবে না, আর একটু লাগবে, বলছি। এখানে আমাদের তিথিগুলোও লাগবে। আচ্ছা, তিথি আপনারা দেখতে পাচ্ছেন শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আর ভদ্রা তিথি, এটা স্পেসিফিক্যালি ভদ্রা তিথিকে নেওয়া হয়েছে। পঞ্চাঙ্গের যে পার্টগুলো আমরা নেব সেখানে রয়েছে স্যার বারবার কেটে কেটে যাচ্ছে, এটা কি? এটা এটা ওনার এন্ডের প্রবলেম মনে হচ্ছে স্যার। রাজীব বাবু আপনার কথা বলবেন? হচ্ছে না। হ্যাঁ স্যার বলবো। হ্যাঁ, হ্যাঁ। স্যার পজিশন অফ বার্থ চুচুড়া দিয়েছেন স্যার, অযোধ্যা হবে না? হ্যাঁ, অযোধ্যা হবে, কিন্তু তাতে আমাদের হিসেবে কিছু পরিবর্তন হবে না। ও আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। মানে আমাদের লগ্ন বা ইসের কিছু পরিবর্তন হবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমরা অযোধ্যায় করে দিই। স্যার একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। আমার বারবার কেটে যাচ্ছে এই ভিডিওটা, তো এটা কি সবার হচ্ছে নাকি আমার একারই হচ্ছে বুঝতে পারছি না। আপনার হচ্ছে। হ্যাঁ। আপনার হচ্ছে, আপনার। আচ্ছা, এখানে মেষ লগ্ন, বৃষ রাশি নেওয়া হয়েছে। লগ্ন কিন্তু একদম শেষের দিকে চলে গিয়েছে, 20°59। তিথি নেওয়া হয়েছে দ্বাদশী, এবং এটা ভদ্রা তিথি। করণ নেওয়া হয়েছে আহ বালবকরণ, এটা চরকরণ। চরকরণ, স্থিরকরণ, এগুলো তো আপনারা জানেন নিশ্চয়ই কিছুটা, বা না জানলে আমি বলে দেবো। 4টে করণ রয়েছে, টোটাল 11টা করণ। তার মধ্যে 4টে করণ রয়েছে স্থিরকরণ, আর বাকি 7টা করণ হচ্ছে বারবার ঘুরে ঘুরে আসে। 4টে দুষ্টকরণ, ওই শকুনি, কিংস্তুঘ্ন, নাগ, এরকম 4টে করণ আছে। তারা হচ্ছে গিয়ে স্থিরকরণ, আর বাকিগুলো পরিবর্তনশীল। তো এখানে বলব পরিবর্তনশীল করণ, এবং করণের অধিপতি হচ্ছেন ব্রহ্মা। নক্ষত্র মৃগশিরা। মৃগশিরা নক্ষত্র, এই নক্ষত্রটা একটা মুভমেন্ট ইন্ডিকেট করে, কন্টিনিউয়াস মুভমেন্ট তাকে ইন্ডিকেট করে, কোনো একটা বিষয় চলছে 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 চলছে, সেই বিষয়টাকে ইন্ডিকেট করে। তো এই জায়গাটাতে, এই যে অবস্থা এই দিনটার মধ্যে, আমরা দেখতে পাচ্ছি লগ্নে রয়েছে বৃহস্পতি। লগ্নে বৃহস্পতিকে ধর্মকার্য স্থাপনার জন্য নেওয়া হয়েছে। এবার নবাংশ কুণ্ডলিতে আপনারা দেখবেন বৃহস্পতি অবস্থান করে রয়েছে কর্কটে, শনি মকরে। ফলে আমাদের যে চর রাশিগুলো, রাশির যে চর ক্ষেত্রগুলো,
সেগুলো টোটালি স্টেবল একটা কন্ডিশন পেয়েছে নবাংশ কুণ্ডলিতে। এই কুণ্ডলিতে এর সঙ্গে আপনারা দেখতে পাবেন যে ধনুতে মঙ্গল শুক্র কম্বিনেশন তৈরি হয়েছে, আর মেষে রয়েছে বৃহস্পতি। এখানে সূর্য সিদ্ধান্ত যোগ যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে দিনের প্রথম যোগ, তাকে নেওয়া হয়েছে ইন্দ্র যোগ। এটা ছাড়া এই মুহূর্তে আর কোনো কংক্রিট খুব খুব সলিড যোগ সেটা কিন্তু চোখে পড়ছে না। নবাংশ কুণ্ডলীটা অনেক বেশি স্ট্রং, কিন্তু মূল রাশিচক্রটা তুলনামূলকভাবে দুর্বল। তুলনামূলকভাবে মূল রাশিচক্রটাকে কিন্তু যেহেতু চন্দ্র তুঙ্গ হয়ে রয়েছে, লগ্ন মেষ, মেষের অধিপতি মঙ্গলে রয়েছে, তুঙ্গ চন্দ্র বা বৃষ রাশিস্থ চন্দ্র, সেটা ইন্ডিকেট করে একটা হিউজ স্টেবল কন্ডিশন, একটা হিউজ হাইলি স্টেবল সিচুয়েশনকে ইন্ডিকেট করে। তো এইটা হতে পারে। ও, আর একটা খুব স্ট্রং যোগ রয়েছে, সেটা হচ্ছে বৃহস্পতি মঙ্গলের মধ্যে ক্ষেত্র বিনিময়। এটা কিন্তু অত্যন্ত শুভ একটা যোগ। বৃহস্পতি মঙ্গল যেহেতু ভূমি, মাটি, জমি, এবং বৃহস্পতি মঙ্গলের এই যোগ, এটা ইন্ডিকেট করে দেবালয় প্রতিষ্ঠা। কারণ বৃহস্পতি হচ্ছে দেবতা আর মঙ্গল হচ্ছে ভূমি। তো এই ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্র বিনিময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে বৃহস্পতির অশ্বিনী নক্ষত্রে অবস্থান, মঙ্গলের অবস্থান হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, সরি পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি শুক্র, সেও নবমে অবস্থান করে রয়েছে। তো এই সমস্ত কম্বিনেশন গুলো দেখা হয়েছে। আর রবি, সে তো সপ্তমে, সরি দশমে অবস্থান করে রয়েছে, এবং এটা আহ, একটা স্ট্রং কম্বিনেশন ইন্ডিকেট করে যে মাথায় মধ্য গগনে রবি রয়েছে। পজিটিভলি এটা দশমী থাকবে, 12টা 30 যেহেতু নেওয়া হয়েছে। পাপ গ্রহগুলো কোনো শুভ ঘরকে অকুপাই করছে না। লগ্নে বৃহস্পতি রয়েছে, ষষ্ঠ আর দ্বাদশে পাপ গ্রহ রয়েছে। এছাড়াও শনি, সে কুম্ভ রাশিতে রয়েছে। এই শনিকে আর পাপ গ্রহ হিসেবে ট্রিট করা যাচ্ছে না। এই সমস্ত গুলো দেখেই এটাকে নেওয়া হয়তো হয়েছে। আহ আমার তো এটাই লাগছে, এর বাইরে আর তো কিছু লাগছে না। আর নবাংশ কুণ্ডলীটা ভীষণ স্ট্রং, মানে ভীষণ ভীষণ স্ট্রং নবাংশ কুণ্ডলীটা। হ্যালো স্যার। এইটা, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমি এটা পড়লাম যে যে প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তটা নেওয়া হয়েছে সেটা 84 সেকেন্ডস। মানে সেটা কি করে করা হলো? আমরা তো জানি মুহূর্ত মানে 48 মিনিট, যতটুকু মনে আছে। কিন্তু তারও ওরা এত প্রিসাইসলি 84 সেকেন্ডে ধরেছে। সেটার কোনো প্রসেস আছে? এবার মানে যদি আমরা এক্স্যাক্টলি ইয়ে করতে চাই, হিসেব করতে চাই, তাহলে মেবি ষষ্ঠী অংশ কুণ্ডলিতে তারা যেতে পারে, বা আরো হায়ার ডিভিশনাল চার্টে যেতে পারে। তো এই ক্ষেত্রে এই যে জায়গাটা, এই যে প্রিসাইজলি আহ প্রাণ প্রতিষ্ঠার জন্য ওই 84 সেকেন্ডকে নেওয়া হয়েছে, এর এক্স্যাক্ট রিজন সেইটা কিন্তু সত্যি সত্যি আমার জানা নেই। থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি এখানে তো ধর্ম কর্মাধিপতি যোগ আছে, হ্যাঁ আছে। সেটা কি কোনো কারণ হতে পারে? এটা তো সারাদিন ধরেই থাকবে, বা হচ্ছে গিয়ে ওই লগ্নটা ধরে পুরো লগ্নটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবার যে 84 সেকেন্ডকে উনি ইয়ে করেছেন, 84 সেকেন্ড যে সময়টাকে নেওয়া হয়েছে ওই টাইমটা প্রাণ প্রতিষ্ঠার জন্য, সেইটা কতটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ, বা কতটা ওটাকে ভ্যালুয়েবল ধরা হয়েছে বা করা হয়েছে, এই জায়গাটা নিয়ে কিন্তু কনফিউশন আছে। আর
প্রাণ প্রতিষ্ঠা তো হবেই, এটাতে কোনো সংশয় নেই। বরঞ্চ যখন কোর্টের রায় বেরিয়েছে সেই টাইমটা, সেই মুহূর্তগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। তো যাই হোক, যারা আর কি ব্যাপারটা করেছেন, তারা তাদের কি মত ইউজ করেছেন সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়। কারণ জ্যোতিষে তো বহু লোকের বহু মত থাকবে। কেউ এই মুহূর্তটার যে আমাদের D150 করে ভাগ করতে পারেন, কেউ চন্দ্রকলা নাড়িবাংশের ডিস্ট্রিবিউশন করতে পারেন। এবার বেসিক্যালি কি হিসেবে ওই পয়েন্টটাকেই এক্স্যাক্টলি নেওয়া হয়েছে এবং কেন হচ্ছে গিয়ে চর লগ্নে প্রতিষ্ঠা করা হলো, তাই এটাও আমার কাছে যথেষ্ট কনফিউশন রয়েছে। কারণ যদি আমার বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হয়, তাহলে আমি সবসময় স্থির লগ্ন প্রেফার করব। মানে যখনই আমার আমার পার্সোনাল বাড়িতে যদি মন্দির প্রতিষ্ঠা হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে কখনোই স্থির লগ্নের বাইরে আসবে না। এবং এখানে হচ্ছে ওনারা আহ মূল লগ্ন সেটাও চর, যখন নবাংশ লগ্ন সেটাও চর, সেগুলোকে ওনারা নিয়েছেন। এবার কেন এক্স্যাক্টলি এটাকে নেওয়া হয়েছে সত্যি বলতে বলতে পারবো না। ইনফ্যাক্ট আমি এটা এইমাত্রই দেখলাম যে ওই দিন এই টাইমে হচ্ছে গিয়ে লগ্নটা সিলেক্ট করা হয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। বলছি যখন কোনো একটা মানে কুণ্ডলী প্রস্তুত করা হয়, তখন ধরা হয় যে কোনো একজন মানুষ জন্মেছে। তা হ্যাঁ, যখন যদি আমরা এই চার্টটা দেখি, মুহূর্ত চার্ট দেখি, তাহলে আমরা এই ব্যক্তিরই সম্পর্কে কি ধারণা করতে পারি? কারণ এটা পুরোপুরি লিঙ্কড হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার সাথে। তাহলে যদি এরকম ব্যক্তির কোনো পার্সোনালিটি সম্পর্কে আমরা বলতে পারি, তাহলে কি আমরা আইডেন্টিফাই করতে পারবো এই প্রাণ প্রতিষ্ঠা কোন দিকে মুভ করে নিয়ে যেতে পারে, এরকম কিছু? মন্দিরটা এখান থেকে একটা, এই যে রাম মন্দির প্রতিষ্ঠা, এবার এটা কোন দিকে মুভ করবে। হিন্দুত্ববাদীরা বলছেন যে এটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবার একটা পদক্ষেপ। আবার সংবিধান বলছে যে ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাকে কি করে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে। এরকম টাইপের বিভিন্ন কনফিউশন রয়েছে, এগুলো ডিপেন্ড করবে। তবে এই যে প্রাণ প্রতিষ্ঠা, তার সঙ্গে একটা মানুষকে যদি আমরা কন্ট্রোল বা হিসাব করি, তো সেই ক্ষেত্রে এই মানুষটা একজন চরিত্রবান মানুষ হবেন, যার জীবনে মোটামুটি বাধা বিপত্তি কম হবে, কিছু গুপ্ত শত্রু থাকবে। এবং দশমে রবি, নবমে বুধ শুক্র যোগ, এই যোগগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মানুষের হিউজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো এটা বাদ দিয়ে আর তো আমার লাগছে না যে কেন ওনারা এই টাইমিংটাকে নিয়েছেন। তবে যারা কাজটা করেছেন, তারা হচ্ছে গিয়ে মানে যথেষ্ট উচ্চ জ্ঞান সম্পন্ন মানুষ, এবং তাদের যে থিম, সেই থিম হচ্ছে গিয়ে নর্মাল আমরা যারা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি তাদের চিন্তা ভাবনার থেকে টোটালি ডিফারেন্ট। এবং এই যে নবমপতির লগ্নে অবস্থান, লগ্নপতি, নবমপতি, তৃতীয়পতি, ষষ্ঠপতি, এদের সকলের একত্র যোগ সৃষ্টি হয়েছে। এটা অবশ্যই একটা ভীষণ ভীষণ স্ট্রং যোগ তৈরি হয়েছে। আহ যদি হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা আহ এখানে আসতো, তাহলে মৃগশিরা নক্ষত্রটাকেও আমি অ্যাভয়েড করতাম। কারণ মৃগশিরা নক্ষত্রে যে কোনো কাজের মোশন খুব বেশি হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই কাজ কমপ্লিট হওয়া এটা কঠিন হয়ে দাঁড়ায়। তো এনিওয়ে এখানে তো মানে সাংঘাতিক সাংঘাতিক বড় বড় মাথারা কাজ করবেন, সেখানে আমাদের মতো ছোটখাটো মানুষদের ভাবনা চিন্তা করার দরকার নেই। স্যার, যদি ডিটেল জানতে পারি যে কি থিমে এটা করা হয়েছে, তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, বলুন। স্যার এখানে D20 চার্ট কি দেখা যেতে পারে? এখানে D20 চার্ট অবশ্যই দেখা যেতে পারে। আমরা D20 চার্টে যাই। কিন্তু খেয়াল রাখতে হবে যে D20 চার্ট আমাদের
বিংশপাক বলে কত নাম্বার পেয়েছে, সেটা কিন্তু বড় কম। ঠিক। D20 চার্টের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে এটা স্থির লগ্ন পড়েছে, বেটার এটা স্থির লগ্ন পড়েছে, বৃহস্পতির সক্ষেত্রী, আর কিন্তু অষ্টমস্থ, বৃহস্পতি সক্ষেত্রী অষ্টমস্থ, শুক্র সক্ষেত্রী অষ্টমস্থ, নবম ভাবে রাহু কেতু। ফলে বিংশাংশ কুণ্ডলী থেকেও এটাকে আমরা যে খুব বলবান কিছু বলতে পারছি তা পারছি না। উম, যাই হোক না কেন, আহ এই ক্ষেত্রে যদি আমি জানতে পারি যে কেন এটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, বা এই ডেটটাকে 84 সেকেন্ড টাইমটাকে কেন দেওয়া হয়েছে, হুম, তো সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে জানাবো। তো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত জায়গায় হয় কি, কোনো একজন বা দুজন মানুষ তাদের হচ্ছে নিজস্ব সিদ্ধান্তকে অন্যের ঘাড়ে বা অন্যের উপরে মতামতের উপরে চাপিয়ে দেন, এবং তাদের যে থিমটা সেই থিমটাই প্রাধান্য পায়। তো মেবি, স্যার, হ্যাঁ বলুন। সরি সরি, আপনি কন্টিনিউ করে নিন, আমি তারপর বলছি। আমি খুব দুঃখিত। ঠিক আছে, বলুন, কোনো অসুবিধা নেই আমার তো। না, আমি বলছি এখানে তো একটা গোচর আসছে, মানে গোচর মানে কারেন্ট টাইমিং। তো কারেন্ট টাইমিং দেখে এটা কি বোঝা সম্ভব যে ওনারা এই যে টাইমটা আইডেন্টিফাই করেছেন, এটা ঠিক করেছেন না ভুল করেছেন? মানুষ মাত্রই ভুল করে, যদি মানে এই যে ওনাদেরও ভুল। ট্রানজিট রিপোর্ট, মানে এখন যে গোচরটা আমরা দেখতে পাচ্ছি, তাতে ওনারা ডেটটা ঠিক করেছেন। মানে আপনার এই যে প্রশ্ন, তার উত্তর হচ্ছে পজিটিভ। আচ্ছা। কারণ সিংহ লগ্ন এসছে গোচরে, আর এইখানে হচ্ছে গিয়ে বৃহস্পতি নবমে রয়েছে, আর চতুর্থে রয়েছে শুক্র। যে কোনো কিছু প্রতিষ্ঠা, স্থাপনা, এগুলোর ক্ষেত্রে চতুর্থ ভাবটা তো ভীষণ ইম্পর্টেন্ট। তো দশমপতি এখানে কর্ম হচ্ছে, তো দশমপতি চতুর্থে বসে দশমকে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে রবি চন্দ্র মঙ্গল বুধ কম্বিনেশন, এখানে লগ্নপতি নবমপতি সেই কম্বিনেশন আবার তৈরি করেছে, নবমে যুক্ত বসে রয়েছে বৃহস্পতি। তো ফলে মানে ওনারা এইটা করে একদম পারফেক্টলি ঠিকঠাক করেছেন, এবং খুব ভালো করেছেন। ডিসিশন হচ্ছে পারফেক্ট, এবং এই ডিসিশনের পেছনে যে কোনো গূঢ় চিন্তা ভাবনা রয়েছে, সেটাও কিন্তু আমাদের ট্রানজিট থেকে বোঝা যাচ্ছে। যে এখানে বৃহস্পতি নবমে বসে রয়েছে, এখন শুক্র চতুর্থে বসে রয়েছে, ফলে এক গুরু গুরুস্থানে, আরেক গুরু গৃহস্থানে তারা বসে রয়েছেন। ফলে খুব সহজভাবেই বলা যায় যে এখানে কোনো গভীর চিন্তা ভাবনা কাজ করেছে, এবং সেই চিন্তা ভাবনার রিফ্লেকশন আমরা কিন্তু দেখতে পাবো ফিউচারে। কারণ এই রাম মন্দির ভারতবর্ষের ইতিহাসকে বেশ কিছুটা পাল্টে দিতে পারে। দেখা যাক, আমরা আশা করা যায় দেখতে পাবো। কারণ যারা এই সমস্ত নিয়ে কাজকর্ম করছেন, তাদের থেকে বয়স আমাদের অনেকটাই কম। কোনো বিকট দুর্ঘটনা না হলে পরে আমরা আশা করা যায় বেঁচে থাকবো। এনিওয়ে, আমরা ছিলাম ডিভিশনাল চার্টস এর উপরে। ডিভিশনাল চার্ট বিচার নিয়ে আমরা দু চার কথা বলছিলাম, সেগুলোই আমরা আরেকটু বলার কথা চেষ্টা করব। আর ডিভিশনাল চার্টস এর কিছু রুল আমরা ইতিমধ্যে পড়িয়েছিলাম, সেইগুলোকে আরো একবার আমরা দেখব। আমাদের 7 নম্বর রুল অবধি হয়েছিল। যদিও এই রুলগুলো মনে রাখা খুবই কঠিন, আমাদের তো মনে থাকে না। আহ দেখুন, পুরো স্ক্রিনটা শেয়ার হয়েছে। তো ডিভিশনাল চার্ট গুলো মনে রাখাটা ভীষণ কঠিন, এই রুলস গুলো অ্যাপ্লাই করা আরো কঠিন। আমরা সাধারণভাবে যখন দেখি একটা চার্টকে, এই রুলগুলো দিয়ে দেখে অ্যাপ্লাই করে সেই চার্ট গুলোকে যদি আমাদের উপলব্ধি করতে হয়, যদি আমাদের বুঝতে হয়, সেই ক্ষেত্রে আমাদের অন্তত একটা চার্টকে নিয়ে দিন দুয়েক, 2-3 দিন বসে থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে বার্থ টাইম রেক্টিফিকেশন। বার্থ টাইম রেক্টিফিকেশনটা জন্মের সময় থেকে শুরু করে লাইফের যে বিভিন্ন ইভেন্ট, সেগুলোকে নিয়ে দেখে 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 তারপরে আলটিমেটলি আর কি করতে হবে।
তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কঠিন, বেশ কঠিন ব্যাপার। এই বার্থ টাইম রেক্টিফিকেশন করে প্রত্যেকটা ডিভিশনাল চার্টের রুলকে অ্যাপ্লাই করা, তার সঙ্গে সঙ্গে কন্ডিশনাল দশাগুলোকে অ্যাপ্লাই করা, এটা রীতিমতো কঠিন। আমার পক্ষে তো সম্ভব হয়ই না। আপনারা আস্তে আস্তে এগুলো শুরু করবেন এবং ব্যাপারটা খুব ভালো হবে। লাস্ট রুল যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে বর্গোত্তম লগ্ন। অর্থাৎ যে কোনো ডিভিশনাল চার্টে যদি লগ্ন বর্গোত্তম হয়, সেই ডিভিশনাল চার্ট সেই জায়গাটা থেকে আমাদেরকে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে, এবং বর্গোত্তম লগ্ন সে কিন্তু খুব সহজেই বেটার রেজাল্ট দিয়ে থাকে। অর্থাৎ কোনো একটা ডিভিশনাল চার্ট, সেটা হতে পারে D24। D24 হচ্ছে আমাদের চতুর্বিংশাংশ কুণ্ডলী। সেখানে যদি দেখতে পাওয়া যায় যে আহ লগ্ন বর্গোত্তম হয়েছে, বর্গোত্তম মানে মূল কুণ্ডলিতে লগ্ন সিংহ, D24 কুণ্ডলিতেও লগ্ন সিংহ, সেই ক্ষেত্রে জাতকের জীবনের একটা মোটো, জাতকের জীবনের একটা ভাবধারা, সেইটা হবে হচ্ছে গিয়ে শিক্ষা। জাতক শিক্ষার উপরে বেস করে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। জাতকের জীবনে আপস এন্ড ডাউনস থাকলেও এডুকেশন তাকে সবসময় গাইড করে নিয়ে যাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। চাকরির ক্ষেত্রে যাই হোক না কেন, এডুকেশন জাতকের ক্ষেত্রে ভালো হবে। রুল নাম্বার 8 বলছে, এ কম্বাস্ট প্ল্যানেট or a planet defeated in planetary war will not give auspicious result in any divisional chart. এইবার এখানে একটা গন্ডগোল আছে। এই যে রুল, এটা হচ্ছে পরাশরী রুল। কম্বাস্ট প্ল্যানেট অর্থাৎ দগ্ধ গ্রহ, বলা হয় সূর্যের দীপ্তাংশের মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে তাহলে সে দগ্ধ হয়, বা অন্য কোনো গ্রহের দীপ্তাংশের মধ্যে কোনো গ্রহ চলে আসলে সে দগ্ধ হয়। এই সমস্তগুলো ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গ্রহ যোগ রেজাল্ট দেয়। যেমন হচ্ছে রবির সাথে শুক্র চলে এসছে, এই রবি শুক্র যোগটা রেজাল্ট দেবে। অর্থাৎ রবি এবং শুক্র এদের মধ্যে শক্তি বলবত্তা কতটা রয়েছে, কতটা এদের ফল দেওয়ার ক্ষমতা আছে, সেই ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে, এবং এই যোগ আলটিমেটলি আমাদেরকে রেজাল্ট দেবে। অর্থাৎ আহ কোনো একটা যোগ, এটা হতে পারে রবি শুক্র, এটা হতে পারে শুক্র মঙ্গল, এটা হতে পারে রাহু বৃহস্পতি, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন রেজাল্ট দেবে কোন গ্রহ কতটা বলবান, সেই কম্বিনেশন আমাদেরকে রেজাল্ট দেবে। এবার এখানে আমি একটা জিনিস বলি, যদি দেখা যায় যে কোনো যোগ মূল রাশিচক্রেও আছে, এবং সেই একই যোগ আরো একটা কুণ্ডলিতেও আছে, বা দুটো কুণ্ডলিতে আছে, বা একাধিক কুণ্ডলিতে আছে, তাহলে সেই যোগগুলো কিন্তু, বা সেই কুণ্ডলীগুলো কিন্তু ওই যোগের উপর বেস করে ফল দেবে। কিরকম? ধরুন একজনের কুণ্ডলিতে, মূল কুণ্ডলিতে রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ আছে, জাস্ট পরের কুণ্ডলী ফোরাতে গিয়ে আলাদা হয়ে গেছে দেখা গেল, কিংবা দ্রেক্কানে গেলে দেখা গেল যে এই যোগটা আর নেই, নবাংশে গিয়েও নেই। তাহলে পরে এই রাহু বৃহস্পতি যোগকে কিন্তু আর সেই অর্থে বলবান যোগ হিসেবে ট্রিট করা যাবে না। কিন্তু দেখা গেল যে রাশিচক্রে রাহু বৃহস্পতি যোগ আছে, খোরা কুণ্ডলিতে সেই রাহু বৃহস্পতি যোগ, দ্রেক্কান কুণ্ডলিতে সেই রাহু বৃহস্পতি যোগ, এই কম্বিনেশন চলতে 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 যাচ্ছে মোটামুটি বিংশাংশ না, দ্বাদশাংশ পর্যন্ত এই কম্বিনেশন চলতে লাগলো। তাহলে এই অবস্থায় কিন্তু এই মানুষটার এই কুণ্ডলীগুলোর গুরুত্ব চরম লেভেলের বেশি। দেখা গেল এই যোগটা কোথাও নেই, কেবলমাত্র নবাংশ কুণ্ডলীতে রয়েছে। তাহলে এই নবাংশ কুণ্ডলী এই জাতকের জীবনে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এবং নবাংশ কুণ্ডলীর নিয়ন্ত্রক গ্রহ হিসেবে ওই গ্রহ যোগ তাদেরকে কিন্তু অবশ্যই ভ্যালু দিতে হবে। তারপরে বলছে যে এ প্ল্যানেট ইন ইটস debilitation in any divisional chart will give good result only when cancel of debilitation is achieved by that planet. অর্থাৎ যদি কোনো গ্রহ নিচস্থ হয়, নিচস্থ হয়ে যদি তার নিচ ভঙ্গ হয়, তাহলেই সে ডিভিশনাল চার্টে অ্যাক্টিভ প্ল্যানেট হিসেবে কাজ করবে, ভালো রেজাল্ট দেবে। আদারওয়াইজ কিন্তু তার কাছ থেকে আমরা শুভ ফল
প্রাপ্ত হব না। দশ নম্বর পয়েন্ট বলছে এক্সল্টেশন অফ অ্যাসেন্ডেন্ট লর্ড, অর্থাৎ লগ্নপতি যদি উচ্চস্থ হয়, লগ্নপতি যদি তুঙ্গ হয়, কোথায়? D1, D3, D9, D12, অর্থাৎ লগ্ন কুণ্ডলী, দ্রেক্কান কুণ্ডলী, নবাংশ কুণ্ডলী এবং দ্বাদশাংশ কুণ্ডলীতে। এই ক্ষেত্রে জাতক দীর্ঘায়ু হয়, এই ক্ষেত্রে জাতক এই ক্ষেত্রে যথেষ্ট দীর্ঘায়ু হয়। আর যদি এই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা স্বক্ষেত্রী হয়ে রয়েছে, মিত্র ক্ষেত্রে রয়েছে, সেই ক্ষেত্রেও এই সেম রেজাল্ট দেখতে পাওয়া যায়। বেসিক্যালি যদি লগ্নপতি এই ঘরগুলোতে বলবান হয়, তাহলে জাতক খুব সহজেই নিজের পারিপার্শ্বিক বাধা বিঘ্নগুলোকে ওভারকাম করতে পারে। ওভারকাম করার জন্য D3টাই যথেষ্ট। D3 মানে দ্রেক্কান কুণ্ডলী, একটা ভালো স্ট্রং দ্রেক্কান লগ্ন, তাতেই জাতক ব্যাপক জায়গায় চলে যাবে। যে কোনো কঠিন পরিস্থিতি থেকে জাতক খুব সহজেই বেরিয়ে আসতে পারবে এবং বাধা বিপত্তি অশান্তি সেখান থেকে জাতকের বেরিয়ে আসবার জন্য হিউজ সাকসেস দেখতে পাওয়া যাবে। এবার হচ্ছে 11 নম্বর, planets in third and eighth house of any divisional chart does not perform well for that divisional chart. For example, dosha of planet placed in third house of the Shangsho will lead to retirement from job. ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। তৃতীয় এবং অষ্টম, কেন তৃতীয় কেন অষ্টম? অষ্টম মানে হচ্ছে শেষ, এন্ড, কমপ্লিট, মোক্ষ, কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি ব্রহ্মলোকে যাও। এই যে সিচুয়েশন কমপ্লিট, তোমার এই জীবনের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। 8th হাউস ইন্ডিকেট করে কমপ্লিটনেস। 9 নম্বর ঘর হচ্ছে উৎস, বাবার থেকে আমার জন্ম হলো, টক 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 করতে করতে এলাম, এসে 8 নম্বর ঘর আমি আবার শেষ হয়ে গেলাম। তাহলে যেখান থেকে আমার উৎস হলো, 9 নম্বর ঘর হচ্ছে মূল। আপনারা দেখবেন যে কালপুরুষের 9 নম্বর ঘরের প্রথম নক্ষত্রটার নাম হচ্ছে মূলা। তাহলে 9 নম্বর ঘর হচ্ছে উৎস, সোর্স, অরিজিন। যে কোনো কিছুর অরিজিন হচ্ছে সোর্স, উৎস, অরিজিন। সেটা হচ্ছে 9th হাউস। সেটা আমার উৎস, আমার 9th হাউস। তাহলে আমার শুরু যদি হয় 9 নম্বর ঘর থেকে, তাহলে তোমার শেষও হবে একটা ঘরে। তাহলে 9-এর আগের ঘরটাই শেষ হয়ে যাবে। মানে 9 অব্দি গিয়ে, 9-এ আমি শুরু করেছি, ট্র্যাক কমপ্লিট হবে কোথায়? 8-এ কমপ্লিট করে, 8-এ প্রবেশ করে। তাহলে 8 হচ্ছে সেই ঘর যেটা কমপ্লিটনেস ইন্ডিকেট করে। কমপ্লিটনেস মানে এন্ড ইন্ডিকেট করে, যেখানে স্টপ হয়ে গেলাম, এন্ড হয়ে গেল। এবার 8 নম্বর ঘর যেহেতু দুস্থান, জেনারেলি 8 নম্বর ঘর হ্যাপি এন্ডিং দেয় না। হ্যাপি এন্ডিং না দেওয়ার কারণ হচ্ছে 8 নম্বর ঘর হচ্ছে অন্যতম দুস্থান। তাহলে এখানে যে শেষটা হচ্ছে, আমরা তো কেউ মরতে চাই না, আমরা কেউ মরতে চাই না, সবাই মহা আনন্দে। মানসিক রোগীরা মাঝে মাঝে মরে টরে যায় নিজেরা গিয়ে, কিন্তু আমরা যারা প্রায় কম মানসিক রোগী, মানে মানসিক রোগ আছে কিন্তু কম আছে, আমরা কি করি? আমরা ওয়েট করি, ভাবি যে যাতে আরো বেশি দিন বাঁচি, আরো কন্টিনিউ হোক ব্যাপারটা। তো এই 8 নম্বর ঘর, সে হচ্ছে কি মৃত্যু দেবে। আর 8-এর 8, ভাবত ভাবম, ভাবস্য ভাব, ভাবের ভাব, 8-এর 8 সেটা হচ্ছে 3 নম্বর ঘর। তাহলে এই 3 নম্বর ঘর ইন্ডিকেট করবে কি? 3 নম্বর ঘর ইন্ডিকেট করবে মৃত্যুর সমতুল্য অবস্থা। এটা পড়াশোনা ভাবস্য ভাব সূত্রে বলে আছে। তাহলে অষ্টম ভাবের অষ্টম ভাব হচ্ছে তৃতীয় ভাব। এই ঘরগুলো যদি কোনো ভাবে বা কোনো অবস্থায় বিশ্রী অবস্থায় থাকে, তার দশা অন্তর্দশা কিন্তু ভালো যাবে না। তাহলে এখানে দশাংশ কুণ্ডলী নেওয়া হয়েছে কর্মার জন্য। তাহলে D10 চার্ট, কর্মার জন্য নেওয়া হচ্ছে D10 চার্ট। যদি কোনো গ্রহ দশাংশ কুণ্ডলীতে অবস্থান করে পাপ ক্ষেত্রে, এখানে পাপ ক্ষেত্র দুটোকে নেওয়া হয়েছে, তৃতীয় এবং অষ্টম। তাহলে 3 আর 8 নম্বর ঘর এখানে যদি অবস্থান করে পাপ গ্রহ, পাপ ক্ষেত্রের অধিপতি, সেই ক্ষেত্রে কিন্তু
এই জাতক বা জাতিকার ওই বিষয়, ওই কুণ্ডলী সংক্রান্ত সমস্যা দেখতে পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে বলছে যে যদি আহ দশাংশ কুণ্ডলিতে তৃতীয় ভাবে অবস্থিত কোনো গ্রহের দশা চলে, সেই ক্ষেত্রে এই জাতকের কিন্তু কর্ম থেকে মুক্তি, কর্ম শেষ হয়ে যাওয়ার একটা ব্যাপার সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কর্ম নষ্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। আর একবার বলবেন স্যার? হ্যাঁ, ধরুন কোনো একজন জাতক বা জাতিকার দশাংশ কুণ্ডলিতে অষ্টম ভাবস্থ গ্রহের দশা চলছে, অষ্টম ভাবে কোনো একটা গ্রহ অবস্থান করে রয়েছে। তাহলে এই যে অষ্টম ভাবে কোনো একটা গ্রহ অবস্থান করে রইল, অষ্টম ভাবস্থ ওই ডিভিশনাল চার্টে তার যদি দশা চলে, তাহলে ওই ডিভিশনাল চার্ট যে বিষয়কে নির্দেশ করছে সেই বিষয়ের হানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এবার মনে হয় পরিষ্কার হলো। সেটা যদি লগ্ন লর্ড হয় তাও, বা ফিফথ আর নাইনথ এর লর্ড হয়, তাহলেও না না, কি একই? এইখানে তো গন্ডগোল হলো। এইখানে হচ্ছে গিয়ে সেই গ্রহটা কি চাইছে সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। হতেই পারে শনি, সে পঞ্চমপতি হয়ে বসে আছে অষ্টমে, তাহলে এই ক্ষেত্রে পঞ্চমপতি অষ্টমে বসার কি রেজাল্ট সেইটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। যদি দেখা যায় যে পঞ্চমপতি হয়ে অষ্টমে অবস্থান করে রয়েছে, তাহলে ইরিটেশন হবে, প্রবলেম হবে, ডিস্টারবেন্স হবে, জব চলেও যেতে পারে। কিন্তু জব চলে যাওয়ার আগে আরেকটা জব দিয়ে তারপরে যাবে। কারণ পঞ্চম হচ্ছে দশমের আবার অষ্টম। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে জব চলে যেতে পারে, কিন্তু তার আগে জাতকের কাছে একটা ভালো জব থাকবে এবং তারপরে সেই জাতকের চাকরি চলে যাবে। এবার এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, যে আমাদের কিন্তু প্রত্যেকটা কুণ্ডলী সাপেক্ষে দশা ক্যালকুলেট করা যায়। তাহলে সেই কুণ্ডলী সাপেক্ষে যে দশাগুলো, সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। যে কুণ্ডলী সাপেক্ষে দশা, যে দশাংশ দশা সেটা কি চলছে, সেটাও কিন্তু আমরা দেখে নিতে পারি। এক সেকেন্ড, এত লোক ফোন করে সেগুলো ধরতেও পারি না, আর মনে মনে গালাগাল দেয়। গালাগালি দিইনি, কিন্তু ওই ফোন করা লোকেদের মধ্যে আমি আছি। না আমি খুব প্রবলেমে পড়ে, ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে আপনাকে ফোন করছিলাম কয়েকদিন ধরে। আজকে যখন মানে ফোন করেছিলেন তখন হচ্ছে গিয়ে একজনের সাথে মিটিং করছি। মানে কিছুটা প্রেত বা পিশাচ রিলেটেড, আমি পরে বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কারকা ভাব নাশ, অর্থাৎ কারক ভাবের নাশ করে কিছু কিছু গ্রহ। যেমন হচ্ছে গিয়ে আমরা বৃহস্পতিকে বলতে পারি ধর্মের কারক গ্রহ। তাহলে বৃহস্পতি নবম ভাবে অবস্থান করে যদি, বা ধর্মসূচক কোনো ভাবে, সেই ক্ষেত্রে বৃহস্পতিকে কিন্তু আমরা খুব একটা ভালো ফলদাতা হিসেবে ট্রিট করতে পারবো না। বুধ, এ হচ্ছে গিয়ে D24 কুণ্ডলিতে যদি লগ্নে অবস্থান করে, বুধ যদি D24 কুণ্ডলিতে লগ্নে অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এই বুধ কিন্তু এই লগ্নে ভালো ফল দিতে পারবে না। ফলে এই লোকটার সমস্যা হবে। শুক্র যদি D9 চার্টে, শুক্র তো স্ত্রী বা সুখ, বিবাহ সুখ ইত্যাদির কারক গ্রহ, সে যদি D9 চার্টে লগ্নে অবস্থান করে, তাহলে কিন্তু আমাদের সেই সুখটা থাকবে না। রবি মঙ্গল, সরি রবি চন্দ্র, এরা যদি D12-এ থাকে, রবি পিতার কারক, চন্দ্র হচ্ছে মায়ের কারক, তাহলে D12 হচ্ছে বাবা মার চার্ট, মানে বাবা মাকে দেখার চার্ট। সেখানে যদি রবি বা চন্দ্র লগ্নে অবস্থান করে, তাহলে সেটাকে আমরা খুব একটা ভালো হয়েছে বলতে পারবো। বৃহস্পতি সন্তান কারক গ্রহ, বৃহস্পতি বংশধারার কারক গ্রহ, সে যদি D7 চার্টে লগ্নে অবস্থান করে, তাহলে কিন্তু বহু সময় দেখতে পাওয়া যায় যে জাতক বা জাতিকার সন্তান অসুস্থতা সম্পন্ন হলো।
এরপরে হচ্ছে গিয়ে, তো এইটা হচ্ছে গিয়ে কারক ভাব নাশক সূত্র, যে ভাবের কারক গ্রহ ভাবে অবস্থান করলে ভাবের হানি ঘটায়। যেমন চন্দ্র চতুর্থ ভাবের কারক গ্রহ, চন্দ্র যদি চতুর্থ ভাবে অবস্থান করে সেই ক্ষেত্রে চতুর্থ ভাবের কিন্তু হানি ঘটতে চলেছে। চতুর্থ ভাব, যেমন উদাহরণ হিসেবে আমিই রয়েছি, আমার চতুর্থ ভাবে চন্দ্র মাতৃকারক গ্রহ, তো মাতৃসুখ থেকে আমি বঞ্চিত হয়েছি কিছুটা, পুরোটা বলবো না, কিছুটা তো আমি বঞ্চিত হয়েছি। এরপরে হচ্ছে গিয়ে নেক্সট পয়েন্ট, stress will be caused in matters related to that divisional chart when Rahu, Ketu, or eighth house lord from the natal birth chart is placed in ascendant of that divisional chart. তার মানে কি? তার মানে হচ্ছে রাহু কেতু অথবা জন্ম কুণ্ডলীর অষ্টমপতি, রাহু কেতু তাদেরকে আমরা পাপ গ্রহ হিসেবে ট্রিট করেছি, এবং তাদের সঙ্গে সঙ্গে অষ্টম ভাবপতি, যেমন আমার ক্ষেত্রে কর্কট লগ্ন, অষ্টম ভাবপতি শনি, কারোর ক্ষেত্রে মকর লগ্ন হতে পারে, অষ্টম ভাবপতি রবি। কোন ডিভিশনাল চার্টে যদি রাহু কেতু রবি তারা যদি অষ্টম সরি ডিভিশনাল চার্টে লগ্নে অবস্থান করে, তাহলে কিন্তু সেই জাতক সেই ডিভিশনাল চার্ট থেকে বিচার্য বিষয় নিয়ে দুশ্চিন্তায় পড়বে। জাতকের জীবনে অল্প বিস্তর স্ট্রেস ফেস করতে হবে, জাতককে ঝামেলায় অশান্তিতে ঝঞ্ঝাটে জড়াতে হবে। এবার হচ্ছে কি, ডিভিশনাল চার্ট থেকে যখন আমরা টাইমিং অফ ইভেন্টস ক্যালকুলেট করতে যাব, সেই ক্ষেত্রে সাব পিরিয়ড অফ ওয়েল প্লেসড প্ল্যানেট ইন এ ডিভিশনাল চার্ট শুড বি সিলেক্টেড। চাকরি পাওয়ার জন্য আমরা দশাংশ কুণ্ডলিতে ভালোভাবে বলবানভাবে স্থিত গ্রহদের অন্তর্দশাকে সিলেক্ট করব। অন্তর্দশা বা প্রত্যন্তর দশা। সন্তান হওয়ার জন্য, সুসন্তান প্রাপ্তির জন্য আমরা D7 কুণ্ডলিতে সবচেয়ে বলবান গ্রহ তার যে দশা বা অন্তর্দশা, দশা নয় অন্তর্দশা প্রত্যন্তর দশা, তাকে সিলেক্ট করব। যেমন যদি D4 চার্টে, যদি D4 চার্টে বলবান চন্দ্র থাকে, সেই ক্ষেত্রে বাড়ি তৈরি করবার সময় চাঁদের অন্তর্দশা, সেটা হচ্ছে গিয়ে আমরা খুঁজবার চেষ্টা করব। বাড়ি তৈরি নয়, বাড়ি শুরু করবার সময় চন্দ্রের অন্তর্দশা বা প্রত্যন্তর দশা সময়কালকে সিলেক্ট করব। বৃহৎ পরাশরী হোরাশাস্ত্র আমাদের জ্যোতিষের, আমাদের সাধারণ জ্যোতিষের মূল গ্রন্থ হিসেবে আমরা বৃহৎ পরাশরী হোরাশাস্ত্রকে ট্রিট করি। বৃহৎ পরাশরী হোরাশাস্ত্র বলছে, the division falling in signs owned by the Lord of angles from the Arura will be considered as good divisions. অর্থাৎ আরুরা লগ্ন থেকে যদি আমাদের কোণে কোনো গ্রহ থাকে, বা সেই আহ আরুরা লগ্ন থেকে কোন স্থানগুলোর অধিপতি গ্রহরা যদি কোনো ডিভিশনকে রিপ্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা ভালো ফল প্রাপ্ত হতে পারি। আরুরা লগ্ন আমরা পড়াশোনা করিনি, এটা জৈমিনী লগ্ন, এটা সম্পর্কে ডিটেলে আমরা আসবো। When the ascendant lord or any divisional chart is combust in the natal birth chart, then the good result if the divisional chart will not happen in native's life. অর্থাৎ যদি কোনো লগ্ন অধিপতি তিনি কোনো ডিভিশনাল চার্টের লগ্ন অধিপতি তিনি মূল জন্ম কুণ্ডলিতে নিচস্থ হয়ে থাকেন, বা কম্বাস্ট হয়ে থাকেন, বা দুর্বল হয়ে থাকেন, বা শত্রু ক্ষেত্রস্থ হয়ে থাকেন, তাহলে সেই ডিভিশনাল চার্ট থেকে আউটপুট পাওয়া মুশকিল আছে। আচ্ছা, প্রিয়াঙ্কা কিছু বলবেন তো বলুন। স্যার, গুড ইভিনিং স্যার।
স্যার আমার একটা জানার ছিল, এই যে 14 নম্বরের মধ্যে আপনি যেটা বললেন যে সবসময় আমরা টাইম অফ ইভেন্টের জন্য যেই যেই ডিভিশনাল চার্ট তার যে সেখানকার যে স্ট্রং প্ল্যানেট তার দশাগুলো দেখবো, মানে যে কোনো ইভেন্টের জন্যই সেই প্ল্যানেট গুলোকেই দেখতে হবে যেটা সেই প্ল্যানেটটা সেই ডিভিশনাল চার্টে স্ট্রং আছে, তখন সেই প্ল্যানেটটা তাকে ইভেন্ট করিয়ে দেবে, তাই তো? সেটা জব হোক কি ম্যারেজ হোক, যে কোনো বিষয়। একদমই না। এই ক্ষেত্রে হচ্ছে সিলেকশন অফ টাইমিং অফ ইভেন্টস বলা হচ্ছে। অর্থাৎ আপনি কোন দশা অন্তর্দশায় কোনো একটা কাজ স্টার্ট করবেন সেইটা সিলেক্ট করতে বলা হয়েছে। আদারওয়াইজ ডিভিশনাল চার্ট দেখে দশা আইডেন্টিফাই করা এটা মোটামুটি কঠিন ব্যাপার। হবে না বলবো না, কিন্তু রিয়েলি টাফ ব্যাপার। কিন্তু এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানে স্টার্টিং বিগিনিং অফ দ্যাট বা স্পেসিফিক জব বা সন্তান প্রাপ্তির চেষ্টা কোন টাইমে আমি করব, সেই ক্ষেত্রে আমরা এটাকে দেখব। সেই ক্ষেত্রে আমরা ডিভিশনাল চার্ট গুলোকে দেখবো তো, হ্যাঁ, যে সেই ডিভিশনাল চার্ট আমরা দেখব, কিন্তু টাইমিং অফ ইভেন্টস, অর্থাৎ ধরুন আমার মাথায় বাজ পড়েছে, কবে বাজ পড়েছে সেটা বার করবার জন্য ডিভিশনাল চার্ট থেকে আইডেন্টিফাই করা এটা রিয়েলি টাফ। বরঞ্চ তার থেকে অনেক সোজা হচ্ছে গিয়ে গোচর ট্রানজিট দশা দেখে, সরাসরি দশা দেখে বলে দেওয়া যে এই টাইমটাতে তোমার মাথায় নারকল পড়তে পারে। তাহলে মোটামুটি স্যার আমরা মানে যেটা আমাদের নেটেল চার্ট সেটাই আমরা দেখবো, তাই তো? দেখে আমরা প্যারালি যে আমরা নারকেল চার্টটাই দেখবো। তবে তারপরে যখন স্পেসিফিকেশন চলে আসবে এবং যদি আমরা পর্যাপ্ত সাম্মানিক পেয়ে থাকি, যথেষ্ট সাম্মানিক পেতে হবে, আমি একটা চার্ট দেখবো সারা দিন ধরে চার্টটা নিয়ে পড়ে থাকবো, তাহলে আমাকে মোটামুটি তো 15 থেকে 20টা চার্ট দেখার পেমেন্ট করা উচিত। আর স্যার আর একটা ছিল যেখানে আপনি বলেছেন স্যার যে রাহু কেতু যদি আবার যদি ডিভিশনাল চার্টে আসে লগ্নে, তখন প্রবলেম তো আমাদের কি? রাহু কেতু প্রথমে যেটা নেটেল চার্ট সেখানে কি ফার্স্ট হাউসে থাকতে হবে? না না সেই না না, রাহুকে দিকে পাপ গ্রহ হিসেবেই ট্রিট করা হয়েছে। মানে রাহু কেতু যে কোনো ডিভিশনাল চার্টেই আর কি ফার্স্ট হাউসে যদি থাকে তখনই তাহলে প্রবলেম দিতে পারে সেই ডিভিশনাল চার্ট গুলোতে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এই পার্টটা আমাদের হলো। আমিও একটু ছোট্ট করে রেস্ট নিলাম। এই সূত্রগুলো আমরা ব্যবহার করব। আহ এটা বেসিক্যালি একটা প্রেজেন্টেশন থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই সূত্রগুলো আমরা সবসময় ইউজ করব, এবং যখন ডিভিশনাল চার্ট আমরা দেখব তখন একদম চোখ বন্ধ করে মূল জন্ম কুণ্ডলীকে যেভাবে দেখি সেই সঙ্গে সঙ্গে এটা দেখব। তিনটে জিনিসের মধ্যে মিল দেখতে হবে। একটা হচ্ছে মূল জন্ম কুণ্ডলী, 2 নম্বর হচ্ছে কানেক্টেড ডিভিশনাল চার্ট, আর 3 নম্বর হচ্ছে ট্রানজিট চার্ট অর্থাৎ গোচর চার্ট। এই তিনটে দেখে আমরা প্রেডিক্ট করবার চেষ্টা করব। তাহলে আমরা ডিভিশনাল চার্ট গুলোকে কিভাবে দেখব সেটা বুঝবার চিন্তা করলাম, চেষ্টা করলাম। আজকে আমরা একটা ডিভিশনাল চার্ট আশা করছি শুরু করতে পারবো। তো আমাদের আজকের বিষয় হচ্ছে, মূল বিষয় সেটা হচ্ছে হোরা কুণ্ডলী। তো এবার হোরা কুণ্ডলী, তো আপনারা সবাই জানেন যে এই শব্দটা এসছে অহোরাত্র থেকে। হোরা কুণ্ডলী একটা সাধারণ কুণ্ডলী, অতি সাধারণ কুণ্ডলী, এবং এর ব্যবহার আইডেন্টিফাই করা খুবই কঠিন। যে কিভাবে হোরা কুণ্ডলী থেকে আমি বিচার করব, বা হোরা কুণ্ডলী দেখে কিভাবে সম্পদ কতটা হবে না হবে সেটাকে চুজ করব, সেটা রিয়েলি টাফ। বিশেষ করে আমরা যে সাধারণ পরাশরী হোরা ইউজ করি তাকে ইন্টারপ্রেট করা তো রীতিমতো কঠিন। আমরা বিচার করব হোরা কুণ্ডলী, এখান থেকে কি কি বিচার করা যেতে পারে। তার মধ্যে প্রথম রয়েছে সঞ্চিত সম্পদ, অর্থাৎ কতটা টাকা পয়সা এই জমাতে পেরেছে। তারপরে রয়েছে সঞ্চিত সম্পদের ব্যবহার। তারপরে যে যে বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাক্য প্রয়োগ, অর্থাৎ কতটা বাক্য আমরা ব্যবহার করব, কতটা বাক্য আমাদের ব্যবহার করা উচিত, সেই কথা আমরা আদৌ বলতে পারি কিনা। যে লোকটাকে বলছি, বন্ধুর সঙ্গে যে কথা বলি সেই কথা বাবার সঙ্গে সে বলতে পারি না, তাহলে সে খেয়াল রাখতে হবে যে ওই কথাগুলো আমরা আদৌ কতটা বলতে পারি বা বলতে পারি কিনা। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং তারপরেই আমাদেরকে বলবার চেষ্টা করতে হবে। ইন্টারভিউ, ডমিনেটিং অ্যাটিটিউড, টাকা পয়সা কতটা রাখছে, কোনো একটা বিশেষ কাজে টাকা পয়সা পাবে কিনা, টাকা পয়সা কোথায় ইউটিলাইজ করতে পারবে, কেন টাকা পয়সা নেই,
টাকা পয়সা কোথায় খরচ হয়েছে, এই সমস্ত বিষয়গুলোর মোটামুটি ডিটেইল আমরা এই হোরা কুণ্ডলী থেকে পেয়ে যাব। এবারে এই হোরাটার তিনটে নাম আছে, খুবই সহজ হোরা। এর নাম হচ্ছে পরাশরী হোরা, বা উমা শম্ভু হোরা, বা রবিচন্দ্র হোরা। কেন এরকম বিকট নাম? এর কারণ হচ্ছে কেবলমাত্র দুটো ঘরেই শুধু গ্রহরা বসবে। গ্রহরা বসবে শুধুমাত্র সিংহের ঘরে, আর বসবে কর্কটের ঘরে। সিংহের ঘরে যদি বসে তাকে আমরা বলবো রবির হোরায় পড়েছে, আর যদি কর্কটের ঘরে বসে তাহলে বলবো চন্দ্রের হোরায় পড়েছে। আচ্ছা, হোরা নিয়ে আলোচনা আমরা এগোবো। তার আগে একটা জিনিস বলি, আমাদের 18ই ফেব্রুয়ারি কনফারেন্স আছে। আপনারা আশা করি সবাই ব্যাপারটা জানেন যে 18ই ফেব্রুয়ারি আমাদের কনফারেন্স রয়েছে। O2 হোটেলে আমাদের কনফারেন্স রয়েছে। আর কনফারেন্সে আসার জন্য আমাদের একটা এন্ট্রি ফি ধার্য করা হয়েছে 1000 টাকা। এটা প্রথম 100 জনের জন্য প্রযোজ্য। আজকে এই মুহূর্তে আমার কাছে যে হিসেব আছে তাতে 70 ক্রস করে গেছে। সুতরাং যারা পার্টিসিপেট করবেন আর দেরি করবেন না, কারণ 100 জন হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এই চার্জটা একটু বাড়বে। এটা গেল 1 নম্বর কথা। আগামী রোববার, মানে আজকে হচ্ছে কি বার, বৃহস্পতিবার, শুক্র শনি রবি, এই রবিবার দিন আমাদের আহ একটা প্রোগ্রাম রয়েছে। এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে আমার বাড়িতে। কি প্রোগ্রাম রয়েছে? আমার বাড়িতে নয়, বাড়ির পাশে একটা ছোট্ট অফিস নেওয়া হয়েছে সেখানে। এখানে 30 জন পার্টিসিপেট করতে পারবেন। রেমিডি রিলেটেড ওয়ার্কশপ। এখানে ওয়ার্কশপের মধ্যে রেমিডি ওরিয়েন্টেড কথাবার্তা বলা হবে। কিভাবে রেমিডি করবেন, কি রেমিডি করবেন, এগুলো আমরা সবসময় ওপেনলি বলতে পারি না, বা বলার ক্ষেত্রে সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে একটা অফলাইন কর্মশালা অনেকেই চাইছিলেন, সেটা এই 15 তারিখ, 15 তারিখই তো, হ্যাঁ 15 তারিখে হবে। 15 তারিখ নাকি 14 তারিখ, 14 তারিখ বোধ হয়, রোববার, কামিং সানডে। এইটাতে যারা জয়েন করতে চাইছেন তারা হচ্ছে গিয়ে হেমন্ত পান্ডার সঙ্গে যোগাযোগ করবেন। হেমন্ত পান্ডার নাম্বার আপনাদের গ্রুপে রয়েছে। তো এটাতে প্রথম দিনের জন্য আমাদের হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সেম ওয়ার্কশপ আবার আমরা করব পরবর্তী মানুষজনদের নিয়ে পরের মাসে। তো নাম লিখিয়ে রাখবেন হেমন্ত পান্ডার কাছে। তো এরপরে আমরা চলে আসি পরের পার্টে। সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা রবির হোরা আর চন্দ্রের হোরা ক্যালকুলেট করব। ও, বলে রাখি আরেকটা কথা, সেটা হচ্ছে রোববারের যে ওয়ার্কশপটা হচ্ছে, মানে 14ই জানুয়ারি, সেই ওয়ার্কশপে কিন্তু কোনো ফিজ লাগছে না। আর দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত, 3টে সাড়ে 3টে পর্যন্ত প্রোগ্রামটা হবে। আর দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকছে, সেটা কিন্তু নন ভেজ। এইবার এইটা ভেজের কিন্তু কোনো ব্যবস্থা নেই। এটা কিন্তু রোববার দিন নন ভেজ খাওয়া হচ্ছে। আচ্ছা, নেক্সট টাইম থেকে আমি একটু গুছিয়ে করব। যেমন এবার আমরা মিউজিক সিস্টেম বা সাউন্ড সিস্টেম পুরোপুরি কিনে নিয়েছি। আমাদের যে ওই বক্স, তারপরে মিক্সার টিক্সার, ওগুলো সব কিনে নিয়েছি। তো ওইগুলো কিনতে গিয়ে বাকিগুলো আর আমরা গোছাতে পারিনি। তার জন্য আমাদের একটু সমস্যা হয়েছে। তো সেটা তো আর কিছু করার নেই। যাই হোক, আমরা পরের বার থেকে চেষ্টা করব ভেজ আইটেমে চলে আসবার। এই ক্ষেত্রে পরাশরী হোরা, বা উমা শম্ভু হোরা, বা রবিচন্দ্র হোরা, এই হোরাটাকে ডিভিশন করা হয়েছে রবির হোরা আর চন্দ্রের হোরা। রবির হোরাটা কিরকম? বিযুগ্ম রাশির প্রথম 15 ডিগ্রি, আর যুগ্ম রাশির ক্ষেত্রে শেষ 15 ডিগ্রি। তাহলে বিযুগ্ম রাশি কারা কারা? মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, এদের ক্ষেত্রে প্রথম 15 ডিগ্রি পর্যন্ত। আর যুগ্ম রাশির ক্ষেত্রে শেষ 15 ডিগ্রি পর্যন্ত, মানে শেষ 15 ডিগ্রি। এটা হচ্ছে রবির হোরাতে ফেলা হয়েছে। তার মানে কোনো গ্রহ যদি মেষের মধ্যে 10 ডিগ্রিতে পড়ে, তাহলে সে রবির হোরাতে পড়বে। আবার যদি ধনু রাশিতে পড়ে 12 ডিগ্রি 13 ডিগ্রিতে, তাহলে সে হচ্ছে গিয়ে আহ রবির হোরাতে পড়বে। আর বাকিটা হচ্ছে পুরোটাই চন্দ্রের হোরা। তার মানে যুগ্ম রাশির প্রথম 15 ডিগ্রি, আর বিযুগ্ম রাশির ক্ষেত্রে শেষ 15 ডিগ্রি।
জাস্ট উল্টোটা। তার মানে মেষ রাশিতেই যদি কোনো গ্রহ 10 ডিগ্রিতে থাকে তাহলে তার পড়বে হচ্ছে রবির হোরায়। আর যদি আহ মেষ রাশিতে 25 ডিগ্রি মানে 15 ডিগ্রির পরে থাকে তাহলে সে গিয়ে পড়বে চন্দ্রের হোরায়। চন্দ্রের হোরা মানে কি? চন্দ্রের হোরা মানে আমরা যে রাশিচক্র আঁকি সেই রকম একটা সহজ সরল রাশিচক্র, যার মধ্যে শুধু দুটো ঘরেই গ্রহরা বসবে। অর্থাৎ আহ সূর্যের ঘরে, রবির ঘরে গ্রহ বসবে, আর হচ্ছে গিয়ে বসবে কর্কটে অর্থাৎ চন্দ্রের ঘরে, বাকি কোথাও কোনো গ্রহ থাকবে না। তাহলে আপনার কথা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। বলছি এই হোরার চার্টের মূল প্রয়োজনীয়তাটা যদি একটু। হ্যাঁ সেগুলো তো আমরা করবো, ডিটেলে করবো, কোনো চিন্তা নেই। তাহলে এই পার্টটা মোটামুটি আমরা বুঝলাম। গণনা পার্টটা একদম ইজি, আমি কি আর করে দেখাতে হবে? করে দেখানোর দরকার আছে বলে আমার তো লাগে না। এবার আমরা চলে আসি বিচারের নিয়ম, অর্থাৎ কিভাবে আমরা বিষয়টাকে বিচার করব। এখানে কিছু সহজ সূত্র রয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রহযোগ। আমরা সবসময় চাইবো যে হোরা কুণ্ডলিতে গ্রহরা ব্যালেন্সড কন্ডিশনে থাকুক, অর্থাৎ প্রত্যেকটা রবির হোরা, চন্দ্রের হোরা দুটো জায়গাতেই কিছু শুভ গ্রহ, কিছু পাপ গ্রহ থাকুক। এই জাতক নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় বড় জায়গায় উঠতে পারবে, সম্পদ সঞ্চয় করতে পারবে এবং একটা জায়গা তৈরি করতে পারবে নিজের নিজের পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশ ইত্যাদির ক্ষেত্রে। যদি চন্দ্রের হোরা অর্থাৎ হোরা কুণ্ডলিতে রবি কর্কট রাশিতে থাকে, জাতক নিজের চেষ্টায় সাফল্য লাভ করতে পারবে, কিন্তু তার পার্সোনালিটি ফল করবে। জাতকের মধ্যে স্ত্রী সুলভ আচরণ দেখতে পাওয়া যাবে, আর মহিলাদের মধ্যে নমনীয়তা বাড়বে। রক্ত সংক্রান্ত রোগ আসতে পারে। চন্দ্রের হোরায় মঙ্গল থাকলে পরে অল্প ধার্মিক, বিপত্নিক হওয়ার সম্ভাবনা বাড়বে, অর্থাৎ সুখের অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। চন্দ্রের হোরায় যদি বৃহস্পতি থাকে, সৎ এবং চরিত্রবান হবে কিন্তু দরিদ্র হবে। এই ক্ষেত্রে একটা জিনিস বলি, চন্দ্রের হোরায় বৃহস্পতি থাকা মানে হচ্ছে বৃহস্পতিটা তার তুঙ্গ ক্ষেত্রে থাকবে। কর্কটে বৃহস্পতি মানে হচ্ছে তুঙ্গ ক্ষেত্রস্থ বৃহস্পতি। তো এই বৃহস্পতি জাতকের জীবনে কিছু ধর্মীয় বা ধর্মের প্রতি আকর্ষণ, ধর্মীয় ভাবাবেগ সৃষ্টি করবার টেন্ডেন্সি, সেগুলো বাড়িয়ে দেবে। এই জাতক বা জাতিকার মধ্যে ধর্মের প্রতি আসক্তি, বা হচ্ছে গিয়ে এই কাজটা করব না করলে ক্ষতি হতে পারে, অন্যায় হতে পারে, এই যে মানবিকতা বোধ বা এই বিষয়গুলোকে বাড়িয়ে দেবে, এবং তার কারণে অর্থ উপার্জন এবং সঞ্চয় এটা কমবে। কর্কটে যদি শনি থাকে, অলস এবং ধর্মভীরু, সেই একই রিজন। বুধ, এটা খুব ভালো, সম্পন্ন এবং ধনী। শুক্র থাকলে পরে সুখী বিবাহিত জীবন দেখতে পাওয়া যাবে, কিন্তু এই শুক্রের সঙ্গে যদি রবি অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু মোটেও বিবাহিত জীবন শুভ যাবে না। চন্দ্রের ক্ষেত্রে সাফল্য, অর্থের প্রাচুর্য, একাধিক প্রেমের সম্ভাবনা, এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। এবার কিছু বিষয় রয়েছে। চন্দ্রের ঘোড়ায় যদি শুভ গ্রহরা অবস্থান করে, শুভ গ্রহ কারা? চন্দ্র, বৃহস্পতি, শুক্র। চন্দ্রের ঘোড়ায় যদি শুক্র, চন্দ্র, বৃহস্পতি অবস্থান করে তাহলে এটা শুভ। এটা শুধু শুভ না, এটা খুবই শুভ এবং জাতকের জীবনকে বিলাসবহুল করে দেবে। কম খাটনি বেশি আয়, আমাদের ক্ষেত্রে বেশি খাটনি অল্প আয়। তো জাতক বা জাতিকার জীবনকে এই কম্বিনেশন কিন্তু অনেকটাই আহ
সুখী করে তোলে, শান্তিপূর্ণ অর্থ উপার্জনের একটা সোর্স তৈরি করে দেয়। অর্থাৎ অল্প পরিশ্রমের মাধ্যমে জাতক বা জাতিকা তারা প্রচুর অর্থ উপার্জন করতে পারে এবং সহজ জীবন, সহজ অর্থ উপার্জন, এইটা হচ্ছে গিয়ে জাতক বা জাতিকার ক্ষেত্রে চলে আসে। দুজন টিচার আমার কাছে দেখাতে এসেছেন, তো একজন টিচারের ক্ষেত্রে তিনি ব্যাচে পড়ান, তার প্রতিটা ব্যাচে 50টা করে আছে। তার ভাই তার থেকে বেশি পড়াশোনায় ভালো, বেশি শিক্ষিত, মানে তার যে ডিগ্রি লেভেল সেটা বেশি, তাকে বাড়ি বাড়ি গিয়ে টিউশন করতে হয়, তিনি বাড়ি বাড়ি গিয়ে পড়ান। তাহলে এই একজন ব্যক্তি তিনি একটা ব্যাচে পড়াচ্ছেন, ব্যাচে প্রচুর স্টুডেন্ট, পার ব্যাচে 50টা স্টুডেন্ট। আর একজন ব্যক্তি তিনি হচ্ছে গিয়ে পড়াচ্ছেন, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হচ্ছে না, পড়িয়ে যাচ্ছেন কিন্তু টাকা আসছে না। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে। এবং এই ব্যাপারগুলো যদি শুভ গ্রহ চন্দ্রের হোরাতে থাকে, স্পেশালি শুক্র, বৃহস্পতি এবং চন্দ্র, সেই ক্ষেত্রে বেটারমেন্ট আসবে। পাপ গ্রহরা থাকলে পরে সেই বেটারমেন্ট কমবে, ধীরে ধীরে কমতে থাকবে, কলুষিত হবে। রবির হোরায় যদি গ্রহরা থাকে তার রেজাল্ট কি হবে? রবির হোরায় রবি থাকলে সাহসী এবং পরিশ্রমী। কোথায় সাহসী, কোথায় পরিশ্রমী? টাকা উপার্জনের ক্ষেত্রে সাহসী এবং পরিশ্রমী, ডমিনেট করে আর্ন করতে পারবে, প্রেসার দিয়ে অর্থ উপার্জনের ক্ষমতা সেটা দেখতে পাওয়া যাবে। মঙ্গল যদি থাকে জনপ্রিয়, সাহসী, সম্পন্ন ব্যক্তি, অর্থনৈতিক দিক থেকে কেড়ে নিতে পারবে টাকা। রবির ঘোড়ায় বৃহস্পতি রোগগ্রস্ত, দুর্বল স্বাস্থ্য এবং রোগে ভুগে মৃত্যু হওয়ার সম্ভাবনা, অর্থাৎ রোগের কারণে অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা, রোগ ব্যাধি, শারীরিক সমস্যা ইত্যাদির কারণে, পরিবারের কারণে, সন্তানের কারণে, প্রপার ট্রিটমেন্টের অভাবের কারণে এই জাতক বা জাতিকাদের শারীরিক সমস্যা বাড়বে এবং তার কারণে এর ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সেটা নষ্ট হতে দেখতে পাওয়া যাবে। রবির হয় শনি প্রচন্ড পরিশ্রমী, নিরাশাবাদী এবং একটা ভালো জিনিস হচ্ছে বেশ অনেস্ট। এরা কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ ব্যাপার স্যাপার ইন্ডিকেট করে না। শুক্র যদি বসে রবির ঘোড়ায়, পরিশ্রম সাপেক্ষ জীবন এবং সন্তান লাভের ক্ষেত্রে সমস্যা, প্রচুর অর্থ ব্যয় করে সন্তান প্রাপ্তির সংযোগ। বিশেষ করে পুরুষদের যদি কুণ্ডলিতে, হোরা কুণ্ডলিতে শুক্র অবস্থান করে রবির ঘোড়ায়, সেই ক্ষেত্রে কিন্তু এই জাতক বা জাতিকার জীবনে বাধা বিপত্তির মাত্রা বাড়ে, সন্তান প্রাপ্তি বাধাপ্রাপ্ত হয়, স্বামী কিংবা স্ত্রীর কারণে প্রচুর অর্থহানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীর কারণে স্বামীর অর্থহানি হওয়ার সম্ভাবনা বাড়ে, কেউ রাগ করবেন না। চন্দ্র যদি অবস্থান করে সেই ক্ষেত্রে স্ত্রী ঘটিত সমস্যা, নমনীয়তার অভাব, একটা মানুষের থেকে যে আউটপুট আমরা এক্সপেক্ট করি, যে সফটনেস আমরা এক্সপেক্ট করি, সেই সফটনেসের ক্ষেত্রে একটা অভাব সেটা দেখতে পাওয়া যাবে যদি চন্দ্র সেকেন্ড হাউসে থাকে। কি হবে তাতে? সেই সফটনেসের অভাবের কারণে অর্থ উপার্জন বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ সেই যে ধরুন সেলস, মার্কেটিং ইত্যাদি প্রফেশনের মধ্যে সেই লোকটা থাকবে, তো এই প্রফেশন গুলো হচ্ছে তার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে, সমস্যা যুক্ত হবে। এবার আমরা একটা উদাহরণ কুণ্ডলী নিয়েছি, তাহলে এখানে যুগ্ম রাশি আর বিযুগ্ম রাশিগুলোকে বুঝতে হবে। বিযুগ্ম মানে বিজোড়, 1 2 1 3 5 7 9, আর যুগ্ম মানে হচ্ছে জোড়, 2 4 6 8 12। তাহলে বিযুগ্ম রাশিতে, অর্থাৎ যেমন হচ্ছে মেষ, কোনো গ্রহ নেই, ভাবনাও নেই, যুগ্ম রাশিতে আসি, 15 ডিগ্রি 15 ডিগ্রি ভাব, বৃহস্পতি কোথায় রয়েছে? 3 ডিগ্রি 46 মিনিটে। তাহলে যুগ্ম রাশির প্রথম 15 ডিগ্রি হচ্ছে, যুগ্ম রাশির প্রথম 15 ডিগ্রি হচ্ছে চন্দ্রের, চন্দ্রের ঘোরা। যুগ্ম রাশির প্রথম 15 ডিগ্রি চন্দ্রের ঘোরা, এই একটা লাইন মুখস্থ রাখতে হবে, যুগ্ম রাশির প্রথম 15 ডিগ্রি চন্দ্রের ঘোরা। তাহলে বৃহস্পতি 3 ডিগ্রি 46 মিনিটে আছে, তাহলে যুগ্ম রাশির শেষ 15 ডিগ্রি সেটা হচ্ছে রবির ঘোরা। তাহলে চন্দ্র কোথায় যাবে? রবির ঘোরায় যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কুণ্ডলিটার মধ্যে
বুধ বৃহস্পতি শুক্র চন্দ্রের ক্ষেত্রে গেছে। তাহলে কিভাবে গেছে এটা কি আর বোঝাতে হবে? স্যার বুঝতে পারলাম না স্যার। আচ্ছা, আপনি কে বলছেন? স্যার প্রিয়াঙ্কা স্যার। আপনি একটা গ্রহ বলুন, যে কোনো একটা গ্রহ, ধরুন চন্দ্র। চন্দ্র কি রাশিতে আছে? যুগ্ম রাশিতে, 2 নম্বর রাশি। হ্যাঁ এইটুকু স্যার। বুঝতে পেরেছেন? তাহলে হুম হুম। যুগ্ম রাশির শেষ 15 ডিগ্রি, তাহলে যুগ্ম রাশির শেষ 15 ডিগ্রি, যুগ্ম রাশির শেষ 15 ডিগ্রি, সেটা কি? রবির ঘোরা। তাহলে চন্দ্র কোথায় যাবে? চন্দ্র শেষ 15 ডিগ্রি রবির ঘোরা। আমি আগে বলেছি রবির ঘোরা কি, সিংহ রাশিটা হচ্ছে রবির ঘোরা। হুম আর হুম। চন্দ্রের ঘোরা কি? কর্কট রাশিটা। নর্মাল রাশিচক্র বানাবো, সিংহে কিছু গ্রহ বসবে, কর্কটে কিছু গ্রহ বসবে। যেহেতু দুটোই ঘর, আর কোনো ঘর নেই এখানে হোরা কুণ্ডলিতে, এই পরাশরী হোরা কুণ্ডলিতে শুধুমাত্র দুটো ঘর। আচ্ছা আরো স্যার। হোরা কুণ্ডলী আছে। তাহলে এই যে দ্বিতীয় ঘরে বুধ বৃহস্পতি শুক্র বসে গেল, তাহলে এই লোকটার অর্থ উপার্জন কিন্তু ইজি হয়ে গেল, সহজ হলো। কঠিন হলো কোনটা? কঠিন হলো হচ্ছে গিয়ে আহ রবির ঘোড়ায় কেতু শনি অবস্থান করার কারণে অর্থ উপার্জন জনিত যে যশ, সেই যশটা নষ্ট হলো। যদি ওই ঘরে থাকতো, অর্থাৎ কর্কটের ঘরে থাকতো, তাহলে অর্থ উপার্জনটাকে কঠিন করে দিত। কিন্তু এই কেতু শনি মঙ্গল রাহু এরা একই ঘরে, অর্থাৎ রবির ঘোড়ায় থাকার কারণে অর্থ উপার্জন জনিত যে আহ পাওয়ার, যে নাম যশ, সেইগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হলো। স্যার এই আপনি ওই লিস্টটা যেটা পড়িয়েছেন ওই লিস্টটার মধ্যে আপনি কেতু আর রাহুটা আপনি ছিল না, তো কেতু না, আর রাহু। থাকবে না। কেতু রাহুকে আলাদা রাখা হয়নি একটাই কারণে, কারণ হচ্ছে রাহু কেতু সবসময় একই ঘরে থাকবে। তো রাহু আচ্ছা। কেতু যে ঘরেই থাকুক না কেন, সেই ঘরটাতে রাহু কেতু অশান্তি ক্রিয়েট করবে। ঠিক এবার আছে স্যার। হচ্ছে গিয়ে এই পাপ গ্রহগুলো এই ঘরটাতে অবস্থান করবার কারণে অর্থ উপার্জনের যে সিস্টেম, অর্থ উপার্জনের সিস্টেম তো খুব সহজ নয়। জটিল কঠিন অর্থ উপার্জনের সিস্টেম ভেঙে চুরে সেখান থেকে টাকা বার করে নিয়ে আসার ক্ষমতা, সেটা কিন্তু এই লোকগুলোর ক্ষেত্রে, এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মানে টাকা বার করে নিয়ে আসবো, সেই ক্ষমতাটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বুঝতে পারলেন? তার মানে স্যার কর্কটে যদি থাকতো কেতু আর রাহু তাহলে প্রবলেম দিয়ে দিত, তাই তাহলে তো স্যার? ওই পরিমাণ বিলাসিতা আসতো না। বুধ বৃহস্পতি শুক্রতে যে আরাম দিয়েছে টাকায়, সেই হুম। আরামটা কিন্তু আহ এরা দিতে পারতো না। আচ্ছা, মানে রাহু কেতুকে স্যার এটা ধরে চলবো যে যদি সিংহ রাশির ইয়েতে থাকে তাহলে সে বেশি ভালো হবে কর্কটের চেয়ে? দুটো জায়গাতেই প্রবলেম। আচ্ছা, দুটো জায়গাতেই প্রবলেম, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, প্রবলেম ক্রিয়েট করবেই, কিন্তু প্রবলেমের টাইপটা ডিফারেন্ট। রাহু কেতুকে তো আমরা বাদ দিতে পারবো না। যেমন এইখানে হচ্ছে গিয়ে মানে সোজা পথের তুলনায় কঠিন পদ্ধতিতে অর্থ উপার্জন এবং তারপরে বিলাসিতা, এই পার্টটা সেকেন্ড, এই পার্টটা নির্দেশ করে বিলাসিতা, আর এই পার্টটা নির্দেশ করে কঠিন পরিশ্রম। হুম। তাহলে এরকম আমাদের যে হোরা কুণ্ডলী, সেটাকে আমাদের দেখতে হবে। গ্রহ যোগ কিরকম তৈরি হয়েছে সেগুলো দেখতে হবে। এবং একদম ট্রুলি স্পিকিং, এই হোরা কুণ্ডলীর এই দুটো ঘরের উপরে বেস করে আপনাদের যে প্রেডিকশন, সেই প্রেডিকশন যে খুব জবরদস্ত হবে তা কিন্তু হবে না। কারণ এই প্রেডিকশন করতে গিয়ে প্রচুর ভুল হবে। প্রচুর এই আহ উমাশম্ভু হোরা বা রবিচন্দ্র হোরা এর উপরে বেস করে যদি প্রেডিকশন করেন, সেই প্রেডিকশন কিন্তু খুব একটা জবরদস্ত প্রেডিকশন হবে না। এটা কিছু করার নেই। বোঝা গেল? আচ্ছা, আমাদের কি আরেকটা হবে? আজকে আর হবে না। তাহলে আমরা আহ হোরা নিয়েই ডিসকাশন করি। তো যে সমস্ত মানুষদের ক্ষেত্রে দেখবেন যে বাবা প্রচুর করে গেছে, কিন্তু তাকে অতটা না করেও সেই বিষয়গুলোকে সে ভোগ করতে পারছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আপনি নিঃসন্দেহে থাকবেন যে এই মানুষগুলোর ক্ষেত্রে যে চন্দ্রের ঘোড়াটা, ওটা বেশি বলবান। এবং যদি কোনো একজন জাতক রাত্রিকালে জন্মগ্রহণ করে এবং তার চন্দ্রের ঘোড়া বলবান থাকে, চন্দ্রের ঘোড়ায় যদি শুভ গ্রহগুলো অবস্থান করে,
সেই ক্ষেত্রে সেই জাতক কিন্তু খুব সহজভাবেই অর্থ উপার্জন করতে সক্ষম হয় এবং টাকা ধরেও রাখতে পারে। কিন্তু যদি দিনে জন্ম হওয়া একটা জাতকের আহ চন্দ্রের ঘোড়ায় শুভ গ্রহগুলো থাকে, তখন তাকে কিন্তু স্ট্রাগলের মাত্রা বাড়াতে হয়। তো এরকম আপস অ্যান্ড ডাউনস আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই প্রসঙ্গে আর কারোর কোনো প্রশ্ন রয়েছে? স্যার তাহলে কি আপনি যেটা বলছেন যে হোড়ার থেকে যদি আপনি পুরোপুরি ওই ব্যাপারটা বলতে যাই তাহলে খুব একটা মানে ভালো হবে না, তাহলে কি স্যার লগ্ন কুণ্ডলী দেখেই বলাটা ভালো হবে সেক্ষেত্রে? লগ্ন কুণ্ডলী থেকে আমরা বলবো। এবার বলবার পরে আমরা একটা জিনিস বললাম, যে বলার পরে রেজাল্টটা কেমন এলো, তখন দেখা গেল যে যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে মিলল না। আচ্ছা, তখন আমরা তখন একটা হচ্ছে গিয়ে কেন মিলল না সেটা তো আমাকে জাস্টিফাই করতে হবে। লোকটাকে একটা কিছু বলে দিলাম, তো লোকটাকে একটা কিছু বললাম, না হয় সে শুনলো চলে গেল, কিন্তু আলটিমেটলি যে কি ঘটতে চলেছে বা কি ঘটলো সেটাকে হচ্ছে গিয়ে বুঝতে তো হবে আপনাকে। তো হুম সেইটা হুম হচ্ছে গিয়ে বুঝবার জন্য আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে কেন এই প্রবলেমটা হচ্ছে। স্যার আপনি ফার্স্ট স্টার্টিং এ একটা জিনিস বললেন যে যেটা আপনি অন্তত করেন না, বাট জিনিসটা খুবই টাফ, মানে বার্থ টাইম রেকটিফিকেশন দেখে দেখে প্রত্যেকটা হোরা কুণ্ডলীকে দেখা, সেটা কি খুবই ইম্পর্টেন্ট স্যার? না, এটা প্রত্যেকটা হরাকুণ্ডলী নয়, হরাকুণ্ডলী একটাই, প্রত্যেকটা বর্গকুণ্ডলী। যেমন আচ্ছা হচ্ছে গিয়ে ধরুন আমি চাকরি পেয়েছি, যে সময় কোন একটা টাইমে আমি চাকরি পেয়েছি, তো এই টাইমে আমার ডিভিশনাল চার্টটাকে ক্লিক করতে হবে। আচ্ছা আমার যে ডিভিশনাল চার্ট, আমার যে বর্গকুণ্ডলী রয়েছে, সেই বর্গকুণ্ডলীটাকে ক্লিক করতে হবে। সেটা যদি ক্লিক করে তাহলে হচ্ছে গিয়ে হয়ে গেল, ক্লিক করছে তাহলে আমার বার্থ টাইম ঠিক আছে। দেখা গেল যে টাইমে আমি চাকরি পেয়েছি সেই সময় আমার জন্মকুণ্ডলীতে আহ অষ্টমপতির দশা চলছে, বা হচ্ছে গিয়ে অষ্টমপতি দশাংশ কুণ্ডলীর অষ্টমপতির দশা চলছে, তাহলে এই টাইমটা পারফেক্ট না হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে এই টাইমটাকে রেকটিফাই করতে হবে, পারফেকশনে নিয়ে যেতে হবে। তো এই যে পারফেকশনে নিয়ে যাওয়া, এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে আমাদেরকে বুঝতে হবে, এবং এটা করার সময় সাপেক্ষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই কাজটা আপনি কতটা করতে পারবেন, কতটা সময় পাবেন, কতটা পারিশ্রমিক পাবেন, এটা আপনাকে দেখতে হবে। কিছু কিছু সময় হয় যে আপনি ডেডিকেটেড হয়ে গেছেন, আপনি খুঁজছেন, শুধুমাত্র গবেষণা করছেন, কিন্তু সবসময় তো সেটা হয় না। তো সেরকম যদি কেউ খুঁজতে চান তাহলে সেটা অবশ্যই খুঁজতে পারেন, এবং সেটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিছু সূত্র, কিছু নতুন বিষয় সেগুলো বেরিয়ে আসবে। স্যার স্যার তাহলে একটা কি কোশ্চেন আছে। সব সময় তো স্যার দেখতে গেলে খুবই মুশকিল, মানে বার্থ টাইম দেখে এটা চেক দেখতে করা পারেন, এটা রিয়েলি দেখতে পারেন। সম্ভব না, হ্যাঁ। আর স্যার আর একটা জিনিস আপনি আগের দিন ক্লাসে পড়িয়েছিলেন যে আমরা মানে যদি 2 মিনিটের মধ্যে হয় মানে তাহলে তো আমরা বুঝেই যাব যে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট এটা বুঝবো কি করে স্যার? এটা কি আপনি করাবেন, মানে যে এই যে লগ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে বার্থ টাইম এই? রেকটিফিকেশন নিয়ে আমি কিছুটা করাবো, কিন্তু সেটা হচ্ছে কি একটু কঠিন প্রসেস, একটু পরের দিকে করাবো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আরেকজন কিছু বলছিলেন। হ্যাঁ স্যার, দিনের বেলা জন্ম চন্দ্রের হরায় পড়লে সেক্ষেত্রে ভালো, মানে যদি এটা যদি রবির হরায় পড়ে দিনের বেলা জন্ম সেক্ষেত্রে কি ফল এটা দিতে বেটার পারে? তো। আচ্ছা, ঠিক আছে। রাত্রিবেলা যেমন চন্দ্রের ঘোরাটা বেটার, দিনের বেলা ঠিক তেমন ভাবেই রবির ঘোরাটা হচ্ছে কি বেটার। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে বাকি যে আরো হোরা রয়েছে, যেমন লাভ মুন্ডা হোরা, কেরালা হোরা, সেগুলো আমরা আরেকটু জানবো এবং ব্রেককালে। একটা ছোট প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন। যেরকম ওই যে আহ, গ্রহদের মরণ স্থান বলে, যেরকম চন্দ্রের হচ্ছে 8th হাউস। হ্যাঁ, মর্মস্থান। হ্যাঁ, কি বললেন স্যার? মর্মস্থান। হ্যাঁ, আর সূর্যের হচ্ছে 12th হাউস। তো যদি দেখা যায় হোরা কুণ্ডলিতে কর্কট রাশিটা অষ্টম স্থানে গেছে এবং সমস্ত গ্রহ ওই অবশ্যই কর্কট অষ্টম রাশি। স্থানে যাবেন, হোরা কুণ্ডলীতে তো দুটোই ঘর। না না, দুটো ঘর,
কিন্তু মানে কখনো লগ্নটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে ঘোড়া কুণ্ডলী। না না তো, কারোর ক্ষেত্রে ওই দুটোর মধ্যেই পড়বে। ওটা কি গোচর অনুযায়ী আমাকে দেখাচ্ছে? কর্কট না, সিংহের মধ্যেই সব আসবে। সবসময় সিংহ আর কর্কটে সব আসবে, লগ্ন টগ্ন সব, দুটোই হয়, আর কোনো ঘর নেই। স্যার আপনি একবার খুলবেন স্যার, যে কোনো একটা ঘোড়া আপনি যেটা খুলছিলেন। আপনি অ্যাস্ট্রোসেজেও যদি যান, অ্যাস্ট্রোসেজেও আপনি দেখবেন ওই হোরাকুন্ডলী মানে D2টা শুধুমাত্র 4 আর 5 নম্বর হাউসেই শুধুমাত্র না না, সব। আমি সেটাই বলছি, এরপর 4 নম্বর ঘর মানে কর্কট, তো 4 নম্বর মানে কর্কট, সেটাই যদি এখন অষ্টমে দেখায় আমাকে, সেটাই কিন্তু দেখাচ্ছে বিভিন্ন চার্টের ক্ষেত্রে। আমি এই মোমেন্টে দেখলাম ওই কর্কট রাশিটা কিন্তু কখনো দ্বিতীয় হাউস হিসেবে আসছে, কখনো অষ্টম হাউস হিসেবে আসছে, আবার কখনো ষষ্ঠ হাউস। না না না, না একটাই না, হাউস দিয়ে। কখনো আসবে কেন আসবে? আসবেই না। লগ্ন কোন রাশিতে আছে, কত ডিগ্রিতে আছে, সেইটা দেখবেন, দেখে বসিয়ে দেবেন, বাস। কখনোই আসবে না। হ্যাঁ, যখন আপনি অন্য ঘোড়া ইউজ করবেন তখন সেটা চেঞ্জ হতে পারে, সেটা আমি শেখাবো যেমন লাভ মুন্ডা ঘোড়া সব চেঞ্জ হবে। লাভ মুন্ডা ঘোড়া হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমার হয়তো দেখার কিছু ভুল হয়েছে তারা। ঠিক আছে হ্যাঁ, স্যার। সুষমা কি বলছেন? স্যার আমি বলছি হরার যে লগ্নটা সেটা সিংহ হবে না মানে কর্কট হবে, সেটা কি করে বুঝবো? মানে কোথায় লগ্ন লগ্নটা আছে কিভাবে দেখুন তো, কোথায় লগ্নটা আছে? যুগ্ম বিযুগ্ম। বিষম রাশিতে, সরি বিযুগ্ম রাশিতে 9 ডিগ্রি 42 মিনিটে, বিযুগ্ম রাশির প্রথম 15 ডিগ্রি রবির হোরা, তাহলে রবির হোরা সিংহে লগ্ন হবে। গ্রহদেরও যেরকম হিসাব, এখানেও সেরকম হিসাব, কোনো ডিফারেন্স নেই। ও মানে আমার D1 কুণ্ডলীতে লগ্নের ডিগ্রিটা যেটা সেই হিসাবে দেখতে হবে তো? এক্স্যাক্টলি, একদম। সেই রাশিটা হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাক, আমরা আবার নেক্সট ক্লাসে ডিসকাশন করব। শুভরাত্রি সবাইকে। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট।